পন্ডিচেরি থেকে চেন্নাইতে পৌঁছে চেন্নাই এগমোর থেকে রাত্রি 7:15 16751 রামেশ্বরম এক্সপ্রেস করে আমরা পরের দিন সকালবেলা রামেশ্বরম পৌঁছালাম। আজকে 7ই নভেম্বর 2023 মঙ্গলবার। এখন বাজে সকাল 7:20। আমরা আজকে এসে নামলাম মণ্ডপম স্টেশনে। এই মণ্ডপম থেকে আমরা যাব রামেশ্বরম। এখন আর মণ্ডপমের পরে ট্রেন যাচ্ছে না, পাম্বান ব্রিজের উপরে এখন কাজ হচ্ছে, যার জন্য পাম্বান ব্রিজের উপর দিয়ে যে ট্রেন যাত্রা, সেই ট্রেন যাত্রার আনন্দ আমরা আর নিতে পারলাম না। এটা কিছু করার নেই। এখন সব ট্রেনই এই হয় মণ্ডপম পর্যন্ত, নয়তো মণ্ডপমের আগের স্টেশন রামানাথাপুরম, এই রামানাথাপুরম পর্যন্ত আসছে। এরপরে আপনাকে যেতে হবে অটো করে রামেশ্বরম পর্যন্ত। তো আমরাও সেটাই করব। এখন প্ল্যাটফর্মের বাইরে যাব, গিয়ে দেখি যে অটো রামেশ্বরম পর্যন্ত যেতে কত নেয়। রামেশ্বরমে আমরা ছিলাম সম্পূর্ণ 2 দিন এবং 1টি রাত। আর আজকের এই ভিডিওতে প্রথম দিন আমাদের রামেশ্বরম ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার জন্য আমরা একটা অটো করলাম। মানে আপনাকে অটোই করতে হবে, অটো বা গাড়ি কিছু একটা করতে হবে। এখানে বাস সার্ভিস আমি কিছু খুঁজে পেলাম না। মণ্ডপম থেকে এই রামেশ্বরম দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। অটো অনেক দরদাম করাতে 500 টাকাতে রাজি হলো। পাম্বান ব্রিজের ওপর দিয়েই যাবে। সেই পাম্বান ব্রিজের পাশে যে রাস্তার যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা হচ্ছে ইন্দিরা সেতু। আর পাম্বান ব্রিজে এখন কাজ হচ্ছে বললামই, তার জন্য সেখান দিয়ে যাওয়া যাবে না। আমরা এখন এই যাওয়ার পথে এসে দাঁড়িয়েছি পাম্বান ব্রিজের উপরে। এই পাম্বান ব্রিজের এই নিচ দিয়ে রেল লাইনটি যাচ্ছে। এটি পুরনো রেল লাইন। এই রেল লাইনটি এখন আর ব্যবহার করা হবে না। 160 বছরের পুরনো রেল লাইন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশে নতুন একটি রেল লাইন তৈরি হচ্ছে। সেই রেল লাইন এখনো পুরোপুরি তৈরি হয়নি, অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। তো দুর্ভাগ্যবশত আমাদের এই পাম্বান ব্রিজের উপর দিয়ে আর ট্রেনে করে যাওয়া হলো না। আমরা এখন এই রাস্তা দিয়েই যাচ্ছি, মানে যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা সড়কপথের ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে ইন্দিরা সেতু। আর এই যে এটা হচ্ছে পুরনো রেল লাইন, আর পাশে এইখানে নতুন রেল লাইন তৈরি হচ্ছে। নতুন রেল লাইন এই দূরের থেকে এই পর্যন্ত তৈরি হয়েছে, আর এই অংশটুকু এখনো বাকি রয়েছে। আর এই যে রেল লাইন, পুরনো রেল লাইন, এই পুরনো রেল লাইনের মাঝে এইখানটাতে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা কিন্তু খোলা যায়। অর্থাৎ এখান দিয়ে যখন জাহাজ যায় তখন এই ব্রিজটার মাঝখানের অংশ এটা খুলে উপরের দিকে উঠে যায়। রামেশ্বরম প্রকৃতপক্ষে একটি দ্বীপ, যা এই পাম্বান ব্রিজের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এই পাম্বান ব্রিজের একদিকে বঙ্গোপসাগর এবং অপরদিকে মান্নার উপসাগর। আর এই রামেশ্বরম দ্বীপের সর্বশেষ বিন্দু হল ধনুষ্কোটি। তাই এই ধনুষ্কোটি কিন্তু ভারতের দক্ষিণের শেষ বিন্দু বা ভারতের শেষ প্রান্ত সেই রকম কিছু নয়। তবে এই ধনুষ্কোটি থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দূরত্ব সবথেকে কম।
রামেশ্বরমে আমরা তামিলনাড়ু ট্যুরিজমের হোটেল বুক করেছি, তো এই টিটিডিসির হোটেলে আমরা এখন এসে পৌঁছালাম। এখানে এখন আমরা চেক ইন করবো, তারপরে একটু স্নান টান করে তারপরে আমরা রামেশ্বরম শহর আজকে ঘুরতে বেরোবো। 3 বেড এসি, এখন রুম নাম্বার দেয়নি। এখানে আমি এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 8:30, কিন্তু এই তামিলনাড়ু ট্যুরিজমের যে হোটেল সেখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টার সময়। তো আমি ওনাদের বললাম যে এতক্ষণ কি করব, তো ওনারা বললেন যে ঠিক আছে আপনাকে 10টা নাগাদ রুম দেব। তো এখন 10টা পর্যন্ত, তাও প্রায় 1.5 ঘন্টা। কী আর করব, এখন সমুদ্র দেখি, এছাড়া তো আর কিছু করার নেই। এই যে এইখান থেকে এইরকম দারুণ সুন্দর ভিউ সমুদ্রের। তামিলনাড়ু ট্যুরিজমের এই প্রপার্টিটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, প্রচুর গাছ, আলাদা আলাদা করে বিভিন্ন ব্লকগুলো রয়েছে এবং সেইখানেই সব থাকার ব্যবস্থা। এমনিতে প্রপার্টি লোকেশনও যথেষ্ট ভালো, একদিকে সমুদ্র এবং সামনেই আপনার মন্দির এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, আপনি পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। ঘরগুলোও কিন্তু এখানে বেশ বড়, ঘরের বেড টেড সাইজ সেগুলোও বেশ যথেষ্ট বড়। আমরা একটা 3 বেডের রুম নিয়েছি, আসলে রাইয়েরও আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত রাই আসতে পারেনি। আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা নিয়েছে হচ্ছে 3100 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মেনটেনেন্সের একটু প্রবলেম রয়েছে, মানে ঘরের মধ্যে সার্ভিসিংও খুব একটা ভালো না, টি কফির শেষে ট্যাশে কিছু দেওয়া নেই, কেটেল টেটেল এসব কিছু নেই। আর সুইচ বোর্ডগুলোও দেখলাম সবকটা যে খুব ভালো ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে তা নয়, বা অন্যান্য যে ফার্নিচারগুলো রয়েছে ঘরের মধ্যে সেইগুলোও একটু মানে সেরকমভাবে মেনটেন্ড নয়, মানে একটু পুরনো দিনের। খুব যে একেবারে দারুণ ফার্নিশড রুম সেটা বলবো না, কিন্তু প্রপার্টির লোকেশন, প্রপার্টির অন্যান্য সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ারের ব্যবস্থা এগুলো সবই ভালো। আর এখান থেকে সামনেই আপনি সমস্ত রকম যানবাহন পাবেন, কাজেই সেই দিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিষ্ণু তীর্থ হিসেবে প্রধান 4টি ধামের অন্যতম হলো রামেশ্বরম। এই রামেশ্বরম একদিকে যেমন 4 ধামের এক ধাম, অপরদিকে তেমনি এই রামেশ্বরম হলো 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ভারতবর্ষের মধ্যে একমাত্র এই জায়গা যেখানে একই সাথে 4 ধামের একটি ধাম এবং একটি জ্যোতির্লিঙ্গ একত্রে অবস্থান করছে। এখানে শ্রীরামচন্দ্র শিবকে পুজো করেছিলেন এবং সেই কারণে শ্রীরামচন্দ্র যেহেতু তিনি বিষ্ণুর অবতার, সেই কারণে এটি বিষ্ণু তীর্থ। আবার শ্রীরামচন্দ্র তার ঈশ্বর হিসাবে এখানে শিবকে পুজো করেছিলেন, তাই এই স্থান রামের ঈশ্বর অর্থাৎ রামেশ্বরম নামে পরিচিত। রামেশ্বরমের এই যে জ্যোতির্লিঙ্গ, এই লিঙ্গটি প্রতিষ্ঠা সম্পর্কে 2টি কথা রয়েছে। একটি হলো যে রাম যখন রাবণ নিধন করতে শ্রীলঙ্কায় যাচ্ছেন, তখন লঙ্কায় যাওয়ার আগে তিনি এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন এবং এখানে রাবণকে বধের উদ্দেশ্যে তিনি শিবের তপস্যা করেন। আবার অন্য আরেকটি মতে বলা হয় তিনি যখন রাবণ বধ করে ফিরছেন, তখন রাবণ বধের ফলে তার গায়ে ব্রহ্ম হত্যার পাপ লাগে। শ্রীরাম তখন এইখানে শিব প্রতিষ্ঠার জন্য তিনি হনুমানকে কৈলাসে পাঠান, যে শিবের যে লিঙ্গ সেই লিঙ্গ সেখান থেকে নিয়ে আসতে। হনুমান কৈলাসে গেলেন, কিন্তু সেখানে তিনি শিবকে খুঁজে পাচ্ছিলেন না। তার দেরি দেখে সীতাদেবী তখন করলেন কি, এখানে বালি দিয়ে শিবের একটি লিঙ্গ তৈরি করেন এবং সেই লিঙ্গ যখন রাম পুজো করতে যাবেন, সেই সময় হনুমান কৈলাস থেকে তার নিয়ে আসা লিঙ্গটি নিয়ে উপস্থিত হলেন এবং হনুমান খুব মনক্ষুণ্ণ হলেন যে প্রভু তুমি আমার জন্য একটু অপেক্ষা করলে না। শ্রীরাম তখন বললেন যে এই যে লিঙ্গটি রয়েছে, অর্থাৎ যে লিঙ্গটি সীতাদেবী প্রতিষ্ঠা করেছেন, সেই লিঙ্গটিকে সরিয়ে তুমি যদি তোমার লিঙ্গটিকে এখানে স্থাপন করতে পারো, তাহলে আমি তোমার লিঙ্গটিই পুজো করব। কিন্তু হনুমান অনেক চেষ্টা করেও সেই লিঙ্গটি সরাতে তো পারলেনই না।
লিঙ্গের যে ছটা তাতে তিনি দূরে ছিটকে পড়লেন এবং সেইখান থেকে তিনি শ্রীরামকে ব্রহ্মরূপে দর্শন করেন। তারপরে শ্রীরাম হনুমানকে বলেন হনুমানের যে লিঙ্গটি তার নাম হবে হনুমদীশ্বর, আর সীতা দেবীর যে লিঙ্গটি তার নাম হবে রামেশ্বর। এই দুই নামে এখানে তারপরের থেকে শিবলিঙ্গ অবস্থান করছেন। ধীম 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 চনুততিল্লানা তদ্রদধিম তোত্রদধিম তকিটধিম তনধিম 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 তধিম 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 তিল্লানা ধীম 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 চনুততিল্লানা তদ্রদধিম তোত্রদধিম তকিটধিম তনধিম 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 তধিম 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 তিল্লানা ধীম 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 চনুততিল্লানা। আমরা এইমাত্র মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। পুজো অর্থাৎ দর্শন। এখানে তো পুজো আলাদাভাবে ওরমভাবে কিছু হয় না, হয় কিন্তু সেটা বাবার সামনে গিয়ে হয় না। তো আমরা স্পেশাল দর্শনে গিয়েছিলাম 200 টাকা দিয়ে, দুটো টিকিট কেটেছিলাম। এখানে 3 রকমের দর্শন হয়, একটা ফ্রি দর্শন, একটা 50 টাকা দিয়ে দর্শন, একটা 100 টাকা দিয়ে দর্শন, একটা 200 টাকা দিয়ে দর্শন। তো আমরা 200 টাকার দর্শনে গিয়েছিলাম। 200 টাকার দর্শনটা একটু কাছ থেকে দেখা যায় দর্শনটা। এইখানে প্রধানত দু ধরনের দর্শন হয়। একটা দর্শন হয় সকালবেলায়, মানে ভোরবেলায় হয় স্ফটিক দর্শন। ভোর 4:30 থেকে শুরু করে 6টা পর্যন্ত এই স্ফটিক দর্শন হয়। স্ফটিক দর্শন কিন্তু ভোর 6টার পরে বন্ধ হয়ে যায়। আর এই 4:30-র সময় স্ফটিক দর্শনের জন্য বিরাট বড় লাইন পড়ে এবং অনেক রাত থেকে লোকে এই স্ফটিক দর্শনের জন্য লাইন দেয়। আপনারা সেই দর্শনটা করতেই পারেন এবং 4:30 থেকে 6টার মধ্যে সেই দর্শন কমপ্লিট হবে। আর তাছাড়া সারা দিন ধরে কিন্তু এখানে দর্শন হয়। ওই 6টার পরের থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত একটানা দর্শনের জন্য মন্দির খোলা থাকে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে কিছুক্ষণের জন্য, মানে 2 ঘন্টার জন্য। আর তারপরে আবার দুপুর 3টে থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত আপনি এখানে দর্শন করতে পারেন। আর আরও একটা বিষয় বলবো যে এখানে এই যে দর্শন হয়, দর্শন করতে গেলে কিন্তু আপনি একরকম হতে পারে যে আপনি হোটেল থেকে স্নান করে আসলেন, স্নান করে এসে আপনি দর্শন করলেন, কোনো অসুবিধা নেই। আরেকটি হয় যে আপনি এখানে এসে অগ্নিতীর্থমে স্নান করলেন, সেই স্নান করার পরে ভেতরে 22টি কুণ্ড আছে। 25 টাকা দিয়ে টিকিট কেটে সেই 22টি কুণ্ডের জলে প্রতিটি কুণ্ড থেকে কিছুটা করে জল নিয়ে আপনি স্নান করতে পারেন এবং স্নান করে তারপরে একটি জায়গা আছে, সেখানে গিয়ে আপনি আপনার পোশাক পাল্টে, মানে স্নান করা ভেজা জামাকাপড় পাল্টে আপনি অন্যান্য জামাকাপড় পরে আপনি গিয়ে মন্দিরে দর্শন করতে পারেন। আবার অনেক সময় এটাও হয় যে 200 টাকার বিনিময়ে আপনি ওই 22 কুণ্ডের জলও স্নান করতে পারেন। ওটা স্পেশালভাবে, মানে ওর জন্য কোনো লাইন দিতে হবে না। যখন ভিড় থাকে তখন এই ব্যাপারটাও হয় যে 200 টাকার বিনিময়ে আপনি স্নানটা করে নিতে পারবেন। এইভাবে আপনি অগ্নিতীর্থমে স্নান করে 22 কুণ্ডের জলে স্নান করেও আপনি পুজো দিতে পারেন। আবার আপনি হোটেল থেকে সরাসরি স্নান করে আসলেন, এসেও আপনি পুজো করতে বা দর্শন করতে পারেন। তবে এখানে পুজোর সেরকম সিস্টেম নেই। এখানে পুজোর জন্য আলাদা করে ট্রাস্টির কাছে যেতে হয়, সেখানে আলাদা করে নাম লেখাতে হয়। এখানে সাধারণভাবে যেটা হয় দেখলাম সেটা হচ্ছে দর্শনটাই। এই 4 ধামের মধ্যে একমাত্র এই রামেশ্বর ধামেই রয়েছে 22টি কুণ্ডের অবস্থান। এই 22টি কুণ্ডের জলের তাপমাত্রা কিন্তু এক একটি কুণ্ডের এক এক রকম। এইটা একটা খুব অদ্ভুত বিষয়। আমি কিন্তু কিছু বুঝিনি, আমার মাথায় ঢেলেছে, আমি কিন্তু সবই মনে হচ্ছে ঠান্ডা। আমি দর্শন করেছি 22টি কুণ্ডই, আর এই যে এই মাথায় প্রত্যেকটা কুণ্ডের জল ঢেলেছে, প্রত্যেকটা একই টেম্পারেচার লাগলো। আমার তো তাই লাগলো, মানে বুঝতে পারলাম না আর কি সেইভাবে, কিন্তু প্রত্যেকটা কুণ্ডের জলের তাপমাত্রা আলাদা। আর এই কুণ্ডগুলো নাকি শ্রীরামচন্দ্র তিনি বান মেরে তিনি কুণ্ডগুলো তৈরি করেছিলেন। খুব সুন্দর বাঁধানো কুণ্ড এবং অনেক নিচে জল। আর এখানে জল বাহকরা রয়েছেন, তারা দড়ি দিয়ে ছোট ছোট বালতিতে জল তুলে আপনি কুণ্ডের সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার মাথায় ঢেলে দেবে। ওই আর কি একটু করে 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 দিয়ে দিচ্ছে। আর জামাকাপড় ছাড়ার জন্য আলাদা ঘর আছে। কুণ্ডে স্নান করবেন, কুণ্ডে স্নান করে তারপরে জামাকাপড় ছেড়ে আপনি শুদ্ধ বস্ত্র পরে তারপরে মন্দিরে গিয়ে দেবতাকে দর্শন করতে পারেন। আমি আর ছাড়ি দিই, জামা কাপড় গায়ে শুকিয়ে গেছে।
আমি দর্শন করে বেরিয়ে এসেছি। আসলে আমরা আজকে এত ফাঁকায় দর্শন করেছি আমি না, তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ঢুকতে চাইছিলাম না লাইনে, মানে আমি এত একা পড়ে গেছি, আমাকে হাত দিয়ে ডাকছে। মানে মন্দিরে ভিড়ের মধ্যে গিয়ে গিয়ে দর্শন করে এমন অভ্যাস যে একেবারে ফাঁকা গেছে, গিয়ে এদিক ওদিক দেখি তাকাচ্ছে। মানে আমি সত্যি ভয় পেয়ে গেছি যে মানে রামেশ্বরমে আমি একা ঠাকুরের সামনে যাব, এটা কেমন একটা অবাক অবাক লাগছিল। আর এই রামেশ্বরমে কিন্তু আবার গঙ্গোত্রীর পবিত্র জলধারা এই রামেশ্বরমের দেবপূজায় ব্যবহৃত হয়। খুব ভালো দর্শন করলাম কিন্তু আমরা রামেশ্বরম, সত্যিই তাই। 3 বার দর্শন করে ফেললাম কিন্তু আজ। 4 ধামের এক ধাম, তারপরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ, এইভাবে এত ফাঁকায় এরকম ভাবে দর্শন করব ভাবতেই পারিনি। আমরা যখন টিকিট কাটতে গেলাম তখন একজনকে আমরা খুব করে রিকোয়েস্ট করলাম যে আমাদের একটা চ্যানেল আছে, আপনারা যদি একটু অনুমতি দেন আমরা ভেতরে অল্প কিছু ছবি তুলব। শিবলিঙ্গের ছবি তো তোলা একেবারেই নিষিদ্ধ, তো উনি একটু অনুমতি দিলেন যে একটু করিডর আর অল্প কিছু ছবি তুলতে পারবেন। তা আমরা হয়তো 1-2 মিনিটে ক্লিপ তুলতে পেরেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে। এই রামেশ্বরম কিন্তু আরেকটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে এই মন্দিরের বিখ্যাত করিডরের জন্য। সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম করিডর রয়েছে এই রামেশ্বরম মন্দিরে। সেই করিডরে প্রায় 1212টি পিলার রয়েছে। মন্দিরের ভেতরের অপূর্ব সুন্দর কারুকার্য, প্রতিটা থাম এত সুন্দর, সমান আকৃতি বিশিষ্ট লম্বা থামের সারি, দারুণ সুন্দর লাগে দেখতে। মন্দিরের ভেতরের কারুকার্যই আপনি বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখবেন। মন্দিরের চারপাশ দিয়ে গোল করে রাস্তা রয়েছে, আমরা এখন সেই রাস্তা ধরে বলতে গেলে মন্দির পরিক্রমা করছি। আর মন্দিরে ঢোকার জন্য প্রধানত 2টো গেট দিয়েই ঢোকে, একটা হচ্ছে ইস্ট গেট আর একটা হচ্ছে ওয়েস্ট গেট। মন্দিরে দর্শন সেরে নিয়ে মন্দিরের সামনেই এখানে বৃন্দাবন ক্যাফে বলে একটা খাওয়ার জায়গা আছে, বেশ বড় খাওয়ার জায়গা। আর দেখলাম যে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সবই পাওয়া যায়, নুডলসও পাওয়া যায়, সেটা দেখলাম। তো আমরা ঢুকলাম এখানে, ঢুকে আমরা অর্ডার করলাম 4টে চাপাটি, মানে 4টে রুটি, আর তার সাথে আলু গোবি আর পনির বাটার মশলা। খেয়ে দেখি কেমন লাগে। এমনিতে ভালোই খেলাম, আলুর তরকারিটা বেশ ভালো ছিল, কিন্তু পনিরটাতে সামান্য একটু নুন বেশি, তবে খারাপ না, ভালোই। আর বেশ গরম গরম রুটিগুলো দিয়েছিল। বিল দিয়ে গেছে। এখানে আলু ফুলকপি নিলে হচ্ছে 140 টাকা, পনির বাটার মশলা হচ্ছে 160 টাকা, আর চাপাটি হচ্ছে এক একটা 25 টাকা করে। মোট 8টা নিয়েছি আমরা, 200 টাকা। মোট বিল হলো 520 টাকা। ও আরেকটা জলের বোতল নিয়েছি। মোট বিল হলো 520 টাকা। মন্দিরের দক্ষিণ বা উত্তর গেট বরাবর সোজা যে রাস্তাটা চলে এসছে সমুদ্রের দিকে, সেই রাস্তা ধরে মোটামুটি 500 মিটার মতন হেঁটে আসলেই আপনি পৌঁছবেন অগ্নিতীর্থম ঘাটে। আমরা এই যে রাস্তাটা ধরে হেঁটে আসলাম, এটা হচ্ছে মন্দিরের উত্তর দিক ধরে যে রাস্তাটা পুরো সোজা, সেই রাস্তাটা ধরে এসে আমরা এখন পৌঁছালাম অগ্নিতীর্থম ঘাটে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।